ঠিক আছে, ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এটা লিখো। আর তাহলে শিরা কোন ধরনের রক্ত পরিবহন করে? কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এটাও লিখে ফেলো। যা এখন বলছি এইগুলোই পরীক্ষায় আসবে। এরপরে লিখো ধমনীর প্রাচীর 3 স্তর বিশিষ্ট। ধমনীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা। তাহলে টিউনিকা এক্সটার্না লিখবা এটি বাহিরের স্তর, টিউনিকা মিডিয়া মাঝের স্তর, টিউনিকা ইন্টারনা ভিতরের স্তর। ঠিক আছে, তারপরে আর একটা অ্যারো দিবা, অর্থাৎ আমি একটু দেখিয়ে দিই কিভাবে লিখবা। টিউনিকা ইন্টারনা, তার পাশে এরকম অ্যারো দিবা, অ্যারো দিয়ে লিখবা এই যে বাহিরের স্তর, এখানে লিখবা বাহিরের স্তর। ঠিক আছে, এইটুকের মধ্যে লিখবা বাহিরের স্তর। তারপরে লিখবা আর একটা অ্যারো দিবা, দিয়ে সেখানে লিখবা এটি তন্তুময় যোজক কলা। তারপরে ঠিক একইভাবে সব তিনটা লিখবা অনৈচ্ছিক পেশি, বৃত্তাকার অনৈচ্ছিক পেশি, তারপরে আবরণী কলা, এইভাবে লিখবা। তাহলে এখানে 3টা লাইন থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এরপরে আমরা পরেরটায় যাই। জাস্ট 3টা লাইন হবে ওখানে। তারপরে লিখবা পরের পয়েন্টে ধমনীতে কপাটিকা থাকে না। লেখা হয়ে গেলে আমাকে বলবা। কিন্তু পড়ার স্পিড খুব ধীরে ধীরে হচ্ছে। লেখা শেষ? আচ্ছা, আমরা পরের পেজে যাচ্ছি। এরপরে শিরা, এটুকু লিখে ফেলে, যেসব নালী দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাদেরকে শিরা বলে। আর শিরা কোন ধরনের রক্ত বহন করে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, আমরা গত ক্লাসে শিখাইছি। তারপরে লিখো শিরার প্রাচীর ধমনীর মতো 3 স্তর বিশিষ্ট। শিরার প্রাচীর পরীক্ষায় আসবে, শিরার প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট, লিখে ফেলো। এগুলো যেহেতু আগেই শিখাইছি এত ডিটেল আর বললাম না, কারণ এগুলো নিয়ে অনেক কথা বলা হয়েছে লাস্ট ক্লাসে। এই 2টা লেখা হয়ে গেলে বলবা। তো এখানে ধমনী বলতে কি বোঝায়, শিরা বলতে কি বোঝায়, বা ধমনী কাকে বলে, শিরা কাকে বলে, এই ধরনের কোশ্চেন গুলি আসে। জ্ঞানমূলক। পরের পেজে যাব। আচ্ছা, নাও লিখে নাও। শেষ হয়েছে? এরপরে লিখো পেশিতন্তুতে চুলের মতো অতি সূক্ষ্ম রক্তনালী দেখা যায়, এদের কৌশিক জালিকা বা কৌশিক নালী বলে। আমি জিজ্ঞেস করব পেশিতন্তুতে চুলের মতো অতি সূক্ষ্ম যে রক্তনালী দেখা যায় তার নাম কি? এরকম এমসিকিউ থাকবে, লিখে নাও। তারপরে কোশ্চেন থাকবে ধমনী এবং শিরার মধ্যে সংযোগ সাধন করে নিচের কোনটি? ধমনী এবং শিরার মধ্যে সংযোগ সাধন করে কোনটি? ঠিক আছে,
তাহলে উত্তর হবে কি কৌশিক জালিকা। এই যে দেখো, ক্ষুদ্রতম ধমনী এবং ক্ষুদ্রতম শিরার মধ্যে সংযোগ সাধন করে এই কৌশিক জালিকা। এই পর্যন্তই পড়ো। এখন আমরা পরের অংশে যাই। লেখা হয়ে গেলে বলবা। তাহলে এই যে এই অংশটা দেখো, এই যে এইগুলো হচ্ছে কৌশিক জালিকা, খেয়াল করছো? ধমনী এবং শিরার মধ্যে সংযোগ সাধন করছে এইখানে, এই যে কৌশিক জালিকা, সূক্ষ্ম এই রক্তনালীগুলো। এটুকু কি বুঝছো? পরেরটায় যাই। রক্তচাপ কাকে বলে জানো? রক্ত তো ধমনীর ভিতর দিয়ে প্রবাহিত হয়, ঠিক না? তো ধমনীর ভিতর দিয়ে বা শিরার ভিতর দিয়ে, আমি ধমনীর কথাটাই বলি, ধমনীর ভিতর দিয়ে রক্ত যখন পরিবাহিত হয়, পরিবাহিত হওয়ার সময় তা ধমনীর গায়ে যে চাপটা প্রয়োগ করে সেই চাপটা কি বলা হয়? রক্তচাপ। রক্ত যখন ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন ধমনীর প্রাচীরে যে চাপ সৃষ্টি করে সেই চাপটা কি বলা হয়? কি সেই চাপকে বলা হয় রক্তচাপ। আচ্ছা, মাহিল খান শুনতে পাচ্ছ? মাহিল খান, তুমি উইকলি টেস্ট দিয়েছো? অরুণ খান, উইকলি টেস্ট দিয়েছো? উইকলি টেস্ট গুলো দিবা। আজকে রাত্রে আমাকে কল দিবা, আমি লিংক দিব। আর আগামী 11 তারিখ উইকলি টেস্ট আছে রাত 8টার সময়। আবার এই যে আজকে যা পড়াচ্ছে এগুলোর মধ্যে ভালো করে প্রিপারেশন নিবা। আচ্ছা, খাতায় লিখে নিবা যেগুলি বলছি। রক্ত প্রবাহের সময় ধমনীর গায়ে যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। তো হৃৎপিণ্ডটা যখন সংকুচিত হয়, হার্ট যখন সংকুচিত হয়, সেই সংকোচনকে বলা হয় সিস্টল। আর হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় তখন হৃৎপিণ্ড যখন হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন যে চাপটা প্রয়োগ করে সেটাকে বলা হয় সিস্টল। এবং যখন হার্ট সংকুচিত থাকে তখন যে চাপটা, সেই চাপটা থাকে সর্বাধিক। এটা কি বোঝা গেছে? আর হার্ট যখন প্রসারিত হয় তখন যে চাপটা প্রয়োগ করে সেটাকে বলা হয় ডায়াস্টল। ডায়াস্টল অবস্থায় চাপ থাকে কম। এইটা কি বুঝছো? তো তোমরা যখন ডাক্তারের কাছে যাও, তো ডাক্তারের কাছে ডাক্তার যখন রক্তচাপটা পরিমাপ করে, পরিমাপের পরে কি বলে, রক্তচাপ কিভাবে বলে? একটা সংখ্যা বলে না দুইটা? একজন বলো। তোমরা কি মানে প্রেসার মাপা দেখছো কখনো? তো প্রেসার মাপার পরে কি বলে যে প্রেসার কি একটা না দুইটা? মানে আচ্ছা, 120/80। তো এই যে 30/90 এরকম, যে 30 তো হবেই না। তো এরকম কি মানে এটা দিয়ে কি বোঝায়? তুমি মানে তোমার কোনো আইডিয়া আছে এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়? আইডিয়া আছে? শোনো, এখানে বড় কোনটা, 120 না 80? 120। তাহলে হৃৎপিণ্ড যখন সংকুচিত থাকে, হার্ট যখন সংকুচিত হয় তখন যে চাপটা দেয় সেই চাপটা হচ্ছে সব থেকে বেশি থাকে, সেটা হচ্ছে 120। আর হার্ট যখন প্রসারিত হয়, হার্ট যখন তুমি বোতলের চাপ প্রয়োগ করো, যখন পানিটা বোতলের ভিতর থেকে বাইরের দিকে যায় না, তাহলে ওই মুহূর্তে কি বোতলের ভিতরের চাপটা বেশি থাকে না কম থাকে যখন বোতলের ভিতর থেকে পানিটা বাইরের দিকে যায়? হ্যাঁ, তাহলে ওই যে তুমি যখন চাপ প্রয়োগ করছো, বোতলটায় যখন চাপ প্রয়োগ করছো, সাপোজ ওই যে সংকোচনটা ঘটলো, ওই সংকোচনটাকে তুমি হার্টের মনে করো হচ্ছে সিস্টল। তাহলে ওই সময় চাপটা থাকে সব থেকে বেশি, যেটাকে বলা হচ্ছে সিস্টোলিক প্রেসার। তো এখানে যে 120 দিয়ে যেটা বোঝাচ্ছে, এটা হলো সিস্টোলিক প্রেসার, মানে 120 সংকোচন অবস্থায়। আর হার্ট যখন প্রসারিত হয়ে গেলে তখন চাপটা থাকে কম, সেটাকে বলা হয় ডায়াস্টলিক প্রেসার। তাহলে এই যে ছোটটা হচ্ছে ডায়াস্টলিক প্রেসার, বড়টা হলো সিস্টোলিক প্রেসার। এটা কি বুঝছো?
আচ্ছা, তারপরে দেখো এই যে এখানে যে স্ট্যান্ডার্ড মানটা দিল, ধরো 120/80, এটা থেকে যখন বেশি চলে যাবে, ঠিক আছে, 120-এর জায়গায় ধরো হয়ে গেল 140, আর 80-র জায়গায় হয়ে গেল 100, তাহলে এখানে কি মানটা বেড়ে গেল না কমে গেল? ধরো এখানে 120 আছে, 120-এর জায়গায় হয়ে গেল 140, আর 80-র জায়গায় হয়ে গেল 100, তাহলে মানটা কি বেড়ে গেল না কমে গেল? তাহলে বেড়ে গেলে তখন সেটাকে বলে উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন, যেটা উচ্চ রক্তচাপ। আর যদি কমে যায়, ধরো 120-এর জায়গায় হয়ে গেছে 100, আর 80-র জায়গায় হয়ে গেছে 60, তাহলে এটাকে বলে নিম্ন রক্তচাপ। এটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, তো দুইটাই কিন্তু ক্ষতিকর, ঠিক আছে, দুইটা ক্ষতিকর। এখন লিখে নাও হৃদস্পন্দনের মান প্রতি মিনিটে 60 থেকে 100। হৃদস্পন্দনের মান কত? 60/100। আর এই যে আমরা রক্তচাপটা পরিমাপ করি, রক্তচাপ পরিমাপ করার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয় ডাক্তারের কাছে, দেখছো? এই যন্ত্রটাকে সংক্ষেপে বলে বিপি মেশিন, সংক্ষেপে বলা হয় বিপি মেশিন। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার। এটার নাম কি? স্ফিগমো ম্যানোমিটার, মনে থাকবে? লিখে নাও নামটা, স্ফিগমো ম্যানোমিটার বা বিপি মেশিন, যার সাহায্যে ওই যে রক্ত পরিমাপ করা, এভাবে চাপ দেয়, দেখছো? আচ্ছা, আমরা পরের টপিকে যাই। তো উচ্চ রক্তচাপ কিন্তু আমরা অলরেডি বলে দিলাম যে কাকে বলে। তো উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক হিসেবে গণ্য করা হয়। তাহলে নীরব ঘাতক কাকে বলে? যে ধীরে ধীরে মানুষকে মেরে ফেলে, ঠিক আছে, মানে নীরবে সবার অজান্তেই মানুষকে যে মেরে ফেলছে, সেটাকে বলে নীরব ঘাতক। তো কি বলা হচ্ছে যে 2020 সালের মধ্যে স্ট্রোক এবং করোনারি ধমনির রোগ হবে বিশ্বের 1 নম্বর মরণব্যাধি, এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এর প্রকোপ ছড়িয়ে পড়বে মহামারী আকারে 2020 সালের মধ্যে। অলরেডি কিন্তু তোমাদের মনে হতে পারে যে করোনাতে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে। অ্যাকচুয়ালি পৃথিবীতে কিন্তু এই হৃদরোগে কিন্তু করোনার থেকেও বেশি মানুষ মারা যায়, এটা জানো? আচ্ছা, হৃদরোগ এবং স্ট্রোকের অন্যতম প্রধান কারণ হচ্ছে কি? এটা আন্ডারলাইন লিখে নাও, এটা পরীক্ষায় দিতে পারি। হৃদরোগ এবং স্ট্রোকের অন্যতম প্রধান কারণ হলো উচ্চ রক্তচাপ। হৃদরোগ এবং স্ট্রোকের অন্যতম প্রধান কারণ হচ্ছে কি? উচ্চ রক্তচাপ। এটা কি বুঝছো? লেখা হয়ে গেলে বলবা। ওকে, ভেরি গুড। এখন আমরা পরেরটায় যাই। তো এখানে আরেকটু বলে দিই যে 120-এর নিচে 80-র উপরে যে এই বিষয়গুলি, এই যে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মিস, আপনি আসলেন যখন আমার স্টুডেন্টের সংখ্যা কমে গেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনার তো স্ক্রিনশট আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার ওই যে 11 তারিখ থেকে। তো উচ্চ রক্তচাপ কাকে বলে, নিম্ন রক্তচাপ কাকে বলে, অলরেডি আমরা এটা বলেছি, আর নতুন ভাবে বললাম না। হ্যাঁ, তো উচ্চ রক্তচাপ ঝুঁকির কারণ দেখো, বাবা বা মায়ের উচ্চ রক্তচাপ থাকলে তার সন্তানদের মধ্যে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও যারা স্নায়বিক চাপে থাকে, তাহলে উচ্চ রক্তচাপের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি কাদের একটু দেখে নাও। যাদের বাবা মায়ের উচ্চ রক্তচাপ আছে তাদের, তারপরে যাদের হচ্ছে ধূমপানের অভ্যাস আছে তারা, তারপরে যারা সবসময় টেনশন করে তাদের হচ্ছে এই হার্ট ডিজিজের সম্ভাবনা অনেক বেশি। তারপরে দেহের ওজন বেশি বেড়ে গেলে, লবণ এবং চর্বিযুক্ত খাবার বেশি খেলে, এমনকি পরিবারের সদস্যদের ডায়াবেটিস বা কোলেস্টেরলের পূর্ব ইতিহাস থাকলেও এটা দেখা যেতে পারে।
উচ্চ রক্তচাপের লক্ষণগুলো কি কি দেখি? মাথা ব্যথা করবে, উচ্চ রক্তচাপ হলে মাথা ব্যথা করবে, বিশেষ করে মাথার যে পেছনের দিকটা আছে সেইখানে ব্যথা করবে, মাথা ঘুরতে পারে, ঘাড় ব্যথা করতে পারে, বুক ধড়ফড় করতে পারে, দুর্বলতা বোধ হতে পারে। তো এইগুলো হচ্ছে উচ্চ রক্তচাপের লক্ষণ। এবং উচ্চ রক্তচাপের যারা রোগী তাদের হচ্ছে ভালো ঘুম হয় না, ঠিক আছে, এবং তারা অল্প পরিশ্রমে কি করে হাঁপিয়ে ওঠে। এটা কি বুঝছো? তাহলে এই লক্ষণগুলো পড়তে হবে। আর সব থেকে ভয়ঙ্কর কথা হচ্ছে 50% রোগী আছে যাদের হচ্ছে কোনো লক্ষণই প্রকাশ পায় না। তো আমরা এই রক্তচাপ কিভাবে পরিমাপ করতে পারি? রক্তচাপ পরিমাপ করার জন্য যে যন্ত্রটার কথা আমরা বললাম সেই যন্ত্রের নাম তো জানি, বিপি মেশিন বা স্পিগমোম্যানোমিটার। এর সাহায্যে আমরা এটা পরিমাপ করতে পারি। তো প্রতিকারটা দেখো, যে উচ্চ রক্তচাপের প্রতিকারে টাটকা ফল, শাকসবজি খাওয়ার অভ্যাস করতে হবে, দেহের ওজন নিয়ন্ত্রণে রেখে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা প্রয়োজন, চর্বি জাতীয় খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে। তারপর অনেকে দেখবে যে ভাতের থেকে লবণ বেশি খায়, এরকম বদ অভ্যাস আছে, অনেক লবণ খায়। তাহলে লবণ খাওয়া বন্ধ করতে হবে, কারণ লবণে হচ্ছে রক্তের চাপ বাড়িয়ে দেয়। তারপরে ধূমপানের অভ্যাস থাকলে সেটা বর্জন করতে হবে। তারপরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে মস্তিষ্কে রক্তক্ষরণ, মানে যেটাকে আমরা বলি স্ট্রোক, সেই স্ট্রোক হতে পারে, তাই সেক্ষেত্রে সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে। তো কর্মতৎপরতা, স্বাস্থ্য, বয়স এবং রোগের কারণে মানুষের রক্তচাপের মাত্রা কম বেশি হতে পারে। মোটা লোকদের ওজন কমানো, চর্বি জাতীয় খাদ্য কম খাওয়া, খাবারে লবণ কম দেওয়া ইত্যাদি নিয়ম মেনে চলতে হবে। তাহলেই কি হবে, উচ্চ রক্তচাপ থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং প্রয়োজন বোধে এগুলো বইতে আছে তো। তো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের একটা কৌশল হচ্ছে হাঁটা, ঠিক আছে, হাঁটতে হবে নিয়মিত। আর হচ্ছে যদি তোমার পুকুর থাকে অথবা যদি সাইকেল থাকে সাইকেল চালাতে হবে, পুকুরে সাঁতার কাটতে হবে, তাহলে এখানে সার্কুলেশনটা ভালো হয়। এইগুলো একটা ভালো ব্যায়াম, ঠিক আছে। এরপরে দেখি কোলেস্টেরল। কোলেস্টেরল কি বলছে? হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন একটি যৌগ। এটা লিখে ফেলো, এইটা লিখে ফেলো। এটা কোলেস্টেরল কি, ঠিক আছে, কোলেস্টেরল হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন একটি যৌগ, এটা লিখে ফেলো। উচ্চ শ্রেণীর প্রাণীকোষের জন্য এটি গুরুত্বপূর্ণ। তো রক্তে, এবার এটা লিখো পরের পয়েন্টে, রক্তে 3 ধরনের লিপোপ্রোটিন দেখা যায়। আমি কোশ্চেন করব, রক্তে কয় ধরনের লিপোপ্রোটিন দেখা যায়? কয় ধরনের? 3 ধরনের। এলডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিন, একে খারাপ কোলেস্টেরল বলা হয়। নিচের কোনটিকে খারাপ কোলেস্টেরল বলা হয়? তাহলে এলডিএল, ঠিক আছে। কারণ এলডিএল কি করে? কার্ডিয়াক ডিজিজ, হৃৎপিণ্ডের যে রোগ, সে রোগের ঝুঁকি বাড়ায়। এবং সাধারণত রক্তে, আমাদের রক্তে 70% এলডিএল থাকে। ব্যক্তি বিশেষে এটার পার্থক্য দেখা দিতে পারে। দ্বিতীয়টা দেখো এইচডিএল, এটাকে ভালো কোলেস্টেরল বলা হয়। পরীক্ষায় আসবে যে নিচের কোন কোলেস্টেরলকে ভালো কোলেস্টেরল বলা হয়, পারা যাবে? এটাকে বলা হচ্ছে ভালো কোলেস্টেরল। আর সবশেষে দেখো ট্রাইগ্লিসারাইড, এই কোলেস্টেরল চর্বি হিসেবে রক্তের প্লাজমায় অবস্থান করে। প্লাজমা মানে হচ্ছে রক্তরস। সেই রক্তরসের মধ্যে রক্তের যে তরল অংশ, সেই রক্তের তরল অংশকে বলা হয় প্লাজমা। সেই প্লাজমার মধ্যে ট্রাইগ্লিসারাইড থাকবে। তো ট্রাইগ্লিসারাইড আমাদের খাদ্যের প্রাণীর চর্বি অথবা কার্বোহাইড্রেট থেকে তৈরি থাকে। তো এই পর্যন্তই ভালো করে পড়বা, ঠিক আছে। এবং এই যে টেবিলটা পড়ে রাখতে হবে, ঠিক আছে। আদর্শ মান, এলডিএল এর আদর্শ মান কত, এইচডিএল এর আদর্শ মান কত, ট্রাইগ্লিসারাইডের আদর্শ মান কত, এই 3টা মান দিয়েও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে, ঠিক আছে। এই 3টা মান, শখের 3টা মান পড়তে হবে। তো অধিক মাত্রায় কোলেস্টেরল উপস্থিতি কোন খাবারের মধ্যে দেখা যায়? দেখো, মাখনের মধ্যে, চিংড়ির মধ্যে, ঝিনুকের মধ্যে, গবাদি পশুর লিভারের মধ্যে,
ডিমের মধ্যে, বিশেষ করে ডিমের কুসুমে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে। তো যাদের বয়স বেশি তাদের এইগুলো একটু না খাওয়াই ভালো। কি বোঝা গেছে? তো আজকে যেটুকু পড়ানো হলো, কারো কোথাও অসুবিধা আছে কিনা বলো? যেটুকু পড়ানো হলো কোনো প্রবলেম আছে? তাহলে আমি কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করে একটু বলো তো। একজন বলো যে মানুষের যে উচ্চ রক্তচাপ, না রক্তের যে চাপ আদর্শ মান কত? আমাদের এইখানে যে বইটা আমরা দেখলাম 120 কে একটা মান থাকে, মানে রক্তের যে চাপ। হ্যাঁ, 120/80। আচ্ছা, যদি এই যে মান ধরো 120-এর জায়গায় 100 হয়ে গেল, 80-র জায়গায় 60 হয়ে গেল, তাহলে এটা কোন ধরনের রক্তচাপ? নিম্ন রক্তচাপ স্যার, এটাও ভালো না। আবার উচ্চ রক্তচাপও ভালো না। তো এখন বলো তো, ধমনী এবং শিরার মধ্যে সংযোগ সাধন করে কোন কে বলো? জালিকা। হ্যাঁ, কৌশিক জালিকা, ভেরি গুড। আচ্ছা, এরপরে বলো যে রক্ত যখন ধমনীর মধ্যে চলাচল করে তখন যে প্রেসারটা দেয়, যে চাপটা দেয়, সেই চাপের নাম কি? রক্তচাপ। রক্তচাপ যে যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয় তার নাম কি? বিপি মেশিন বা স্পিগমোম্যানোমিটার। আচ্ছা, এবার বলো যে রক্তবাহিকা কয় ধরনের? রক্তবাহিকা 3 ধরনের। আচ্ছা, ধমনীর যে প্রাচীর সেটা কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। শিরার প্রাচীর 3 স্তর বিশিষ্ট। আচ্ছা, ধমনীতে কি কপাটিকা থাকে না থাকে না? থাকে না। থাকে না। আচ্ছা, এরপরে বলো যে রক্তচাপ কয় ধরনের? রক্তচাপ, হ্যাঁ, 2 ধরনের। আচ্ছা, উচ্চ রক্তচাপের লক্ষণ বলো তো দুই একটা। স্যার উচ্চ রক্তচাপে হ্যাঁ, তার মাথার পিছনের দিকে ব্যথা করা, তারপরে আচ্ছা, অল্পতেই হাঁপিয়ে ওঠা। তো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমাদের কি করতে হবে? নিয়মিত হাঁটতে হবে স্যার, সাইকেল চালাতে হবে স্যার, অথবা নদীতে সাঁতার কাটতে হবে। আচ্ছা, নদীতে না, সুইমিং পুলে সাঁতার কাটলে হবে, নদী আর বলার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, তো যেটুকু বলা হলো এইটুকু কি বুঝছো? পড়া যেটুকু মানে এতক্ষণ পড়ানো হলো